এখানে আমরা তোমাদের ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এবছরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সেকশনটায় তোমাদের কিছু শূন্যস্থান পূরণ আছে। তার যে প্রথম শূন্যস্থান পূরণটা আছে এখানটায় দেখো বলেছে যে একটি সরলরেখার ওপর অপর একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। ড্যাশ সমকোণ, ঠিক আছে। আচ্ছা দেখো এখানটায় আমাকে কিছু জিনিস সম্পর্কে আগে জানতে হবে। প্রথম কথা দেখো কি বলেছে, একটি সরলরেখার ওপর অপর একটি রশ্মি। তাহলে সরলরেখাই বা কাকে বলে বা রশ্মি বা কাকে বলে? তাহলে প্রথমে আসি সরলরেখা। মনে করো আমার এখানটায় একটা বিন্দু আছে, হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, একটা বিন্দু নিলাম এ, অপর একটা বিন্দু নিলাম বি, ঠিক আছে। একটা বিন্দু নিলাম এ, অপর একটা বিন্দু নিলাম বি। এই দুটোকে যদি আমি যুক্ত করি তাহলে যে সোজা দাগটা আমি পেলাম, এই যে সোজা দাগটা আমি পেলাম, সোজাসুজি যুক্ত করে দিয়েছি, যে সোজা দাগটা আমি পেলাম সেটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে সরল রেখায় দেখো আমাকে শুরুতে কি করতে হয়েছিল, দুটো বিন্দু নিতে হয়েছিল, তাই না? একটা এ একটা বি, দুটো বিন্দু নিতে হয়েছিল। তাহলে দুটি স্থির বিন্দু, ঠিক আছে। আর দেখো এই যে আমি যে সরল রেখাটা টেনেছি, এর নিশ্চয় একটা দৈর্ঘ্য আছে। স্কেল দিয়ে মেপে আমরা এর কিছু না কিছু তো দৈর্ঘ্য পাবো, স্কেল দিয়ে মেপে। মনে করো আমি এটার দৈর্ঘ্য পেয়েছি 7 সেমি, মনে করো, আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি, 7 সেমি। তাহলে এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, স্কেল দিয়ে মেপেছি আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, যেটা মাপা যায়, এটা আমি মাপতে পেরেছি স্কেল দিয়ে। তাহলে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য যা পরিমাপযোগ্য, মানে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সরল রেখা বলতে কি কি বললাম? দুটো স্থির বিন্দু থাকবে আর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে যা পরিমাপযোগ্য। এইবার আসি কি বলেছে, একটি সরল রেখার ওপর অপর একটি রশ্মি দাঁড়িয়ে। এইবার আসো রশ্মি কথাটার মানেটা কি, ঠিক আছে। এই যে রশ্মি, এটা প্রধানত ব্যবহৃত হয় আলোর ক্ষেত্রে, আলোর গতিপথের ক্ষেত্রে। এটা প্রধানত ব্যবহৃত হয় আলোর গতিপথের ক্ষেত্রে, ঠিক আছে। আলোর গতিপথের ক্ষেত্রে দেখো আমাদের আলোর জন্য সবসময় একটা উৎস দরকার, যে আমাকে আলো দেবে। যেমন ধরো দিনের বেলা আমাদের আলো দেয় কি? সূর্য হচ্ছে আলোর একটা উৎস। তাহলে আমাকে আলো দেবে এরকম একটা উৎস আমার সবসময় দরকার, ঠিক আছে, আলোর জন্য। এইটা ধরো আমার একটা উৎস, আলোর উৎস। এটা এই যে আলোর উৎস থেকে যখন আলো নির্গত হয়, সোজা পথে চলে, তাই না? আলো সবসময় সোজা পথে চলে। তাহলে এই যে আলোর উৎস থেকে আলো বেরিয়ে সোজা পথে চলছে। এবার দেখো এই যে সোজা পথে চলছে, এখানে সামনে যদি কোনো বাধা না পায় তাহলে ও কি হবে? চলতেই থাকবে, তাই না? কোথায় এর শেষ হবে কোনো ঠিক নেই, চলতেই থাকবে, ঠিক আছে। যেমন ধরো মনে করো তুমি দৌড়ে যাচ্ছ, রাস্তা দিয়ে তুমি দৌড়ে যাচ্ছ, সামনে একটা গাছ পড়লো, তুমি ওই গাছটায় বাধা পেয়ে ওখানে থেমে গেলে। কিন্তু যদি গাছটা না থাকতো, যদি তুমি বাধা না পেতে, তুমি সোজা দৌড়ে চলে যেতে। তেমন এই যে আলোর উৎস, যেখান থেকে এই যে আলোক রশ্মিটা বেরিয়ে সোজা পথে চলতেই থাকছে যদি কোনো বাধা না পায় তো। তাহলে এই যে আলোর উৎস যেখান থেকে আলোটা বেরিয়েছে, এটাকে তোমরা বলতে পারো স্থির বিন্দু।
এটাকে তোমরা ভাবতে পারো স্থির বিন্দু যেখান থেকে আলোটা বেরোচ্ছে, এটাকে তোমরা ভাবতে পারো স্থির বিন্দু যেখান থেকে আলোটা বেরোচ্ছে। তাহলে এই যে স্থির বিন্দু থেকে আলো বেরোচ্ছে, তাহলে এই পথে যখন ও চলছে, এই দিকে কিন্তু আর কোনো বিন্দু আমি দেইনি, দেখো আমি কিন্তু আর কোনো বিন্দু দিইনি, তার মানে একটা স্থির বিন্দু, তাই তো? এখানটায় ছিল দুটো স্থির বিন্দু, আর রশ্মির ক্ষেত্রে কি হয়, একটি স্থির বিন্দু, একটি স্থির বিন্দু। আর এই যে এটা তো চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে, কোথায় শেষ আমি তো জানি না, অসীম পর্যন্ত চলছে, তাই না? যার শেষ নেই, অসীম, যার শেষ নেই, অসীম। তাহলে এটা ছিল কি, একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট। আর এখানটায় কি হবে, যা অসীম দৈর্ঘ্য বিশিষ্ট। এই হচ্ছে আমার সরল রেখা আর রশ্মির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এইবার কি বলেছিল, প্রশ্নে ফিরে যাই। একটি সরল রেখা অপর একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ, এইবার আমি সন্নিহিত কোণ বলি। দেখো, মনে করো আমার একটা সরল রেখা আছে, এই যে একটা বিন্দু এ নিলাম, এই যে একটা বিন্দু বি নিলাম, এদেরকে যুক্ত করলে যেহেতু দুটো বিন্দু, তাই আমার একটা সরল রেখা। বলেছি এই সরল রেখার উপর এবার একটা রশ্মি দাঁড়িয়ে আছে। এই যে এখানটা একটা সরল রেখা এঁকেছি, কিন্তু দেখো এখানটা একটা সরল রেখা এঁকেছি, কিন্তু এর ওপর একটা রশ্মি এই যে দাঁড়ালো, এই যে একটা রশ্মি দাঁড়ালো। ঠিক আছে, এইবার দাঁড়িয়ে কি বলেছে, দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে। সন্নিহিত কোণ মানে কি বলেছে, দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে। তাহলে এইবার আমাকে জানতে হবে সন্নিহিত কোণের বৈশিষ্ট্যটা কি। সন্নিহিত কোণের বৈশিষ্ট্যটা কি এইবার আমাকে জানতে হবে। ঠিক আছে, সন্নিহিত কোণের বৈশিষ্ট্য, প্রথম কথা কি, দুটি কোণের একটি সাধারণ বিন্দু ও একটি সাধারণ বাহু থাকবে। দুটি কোণের একটি সাধারণ বিন্দু ও একটি সাধারণ বাহু থাকবে। ঠিক আছে, যেমন ধরো মনে করো এই যে রশ্মিটা আছে, এর আমি নাম দিলাম সিডি। সিডি, ঠিক আছে, সিডি। এইবার দেখো আমি যেটা বলছি ভালো করে দেখো, এই জায়গাটা খেয়াল করো। এই যে এই পাশে একটা কোণ তৈরি হয়েছে, এর ফলে তোমাদের বাঁদিকে এই কোণটার নাম দিলাম মনে করো আমি 1, আর তোমাদের ডান দিকে এদিকে একটা কোণ তৈরি হয়েছে, তাই না, এটার নাম দিলাম আমি 2। ঠিক আছে, এইবার দেখো তো এই এক কোণটার মধ্যে এই সিডি রশ্মিটা আছে। এই যে পেনটা ফলো করো ভালো করে, পেনটা ফলো করো ভালো করে। তাহলে এখানটা কি হচ্ছে, এ থেকে আসলো ডি, ডি থেকে গেল সি, তার মানে এই দিকের যে কোণ তার নাম কি, এডিসি। আর এর মধ্যে কিন্তু সিডিটা আছে, তাই না? আর এই পাশে পেনটা ফলো করো, বি থেকে গেল ডি, ডি থেকে গেল সি, তার মানে নাম কি, বিডিসি। বিডিসি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো দুজনের মধ্যেই আছে, দেখো এই পাশের মধ্যেও আছে সিডি, আবার এই পাশের মধ্যেও আছে সিডি। তাহলে সিডিটা কি, দুজনের মধ্যেই আছে, তাহলে কি, এই যে দেখো একটি সাধারণ বাহু থাকবে। তাহলে এই যে সিডিটা যেটা মাঝখানে আছে, এটা হচ্ছে সেই সাধারণ বাহুটা। আর একটি সাধারণ বিন্দু থাকবে, দেখো এইটার মধ্যেও ডি নামটা আছে, আবার এইটার মধ্যেও ডি নামটা আছে, দুটোরই কমন। দেখো এই যে সিডিটা যেমন ছিল, তেমন এই যে এই পাশের যে কোণটা,
এই পাশের যে কোণটা তার মধ্যে দেখো ডি বিন্দু আছে, এই যে ডি বিন্দুটা আছে, আবার এই পাশের যে কোণটা, এই পাশের যে কোণটা তার মধ্যেও কিন্তু এই ডি বিন্দুটা আছে। তাহলে দুটি কোণের একটি সাধারণ বিন্দু, এই যে যেটা হচ্ছে ডি, এই যে ডিটা হচ্ছে, এই ডিটা হচ্ছে সাধারণ বিন্দু, আর একটি সাধারণ বাহু, এই যে সিডিটা আমি এঁকেছি না, সিডিটা আমি এঁকেছি, এইটা হচ্ছে সেই সাধারণ বাহু। এই যে সিডিটা আমি এঁকেছি, এইটা হচ্ছে সেই সাধারণ বাহু। তাহলে দুটি কোণের একটি সাধারণ বিন্দু ও একটি সাধারণ বাহু থাকবে, সেটাকেই বলা হয় হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে, এইবার আমার প্রশ্নে যেটা বলেছিল সেইটা দেখি। তাহলে এবার তোমাদের যে ছবিটা আমি এঁকেছিলাম, বাঁ দিকে 1, ডান দিকে 2। এইবার মনে করো এই যে বাঁ দিকে 1 নাম্বার কোণ আর ডান দিকে 2 নাম্বার কোণ, এই 1 নাম্বার কোণ আর 2 নাম্বার কোণকে এবার যদি আমি যোগ করে দিই, মানে দুটোকে যদি আমি একসাথে ভাবি, দুটোকে যদি আমি একসাথে ভাবি, দুটোকে যদি আমি একসাথে ভাবি, মানে এদিক থেকে শুরু করে 1 থেকে শুরু করে পুরো ঘুরে 2 পর্যন্ত, 1 থেকে শুরু করে পুরো ঘুরে 2 পর্যন্ত, ঠিক আছে, পুরো ঘুরে 2 পর্যন্ত এই যে কোণটা, এই যে কোণটা এটাকে কি বলা হয়, এই যে কোণটা এটাকে কি বলা হয়, সরল কোণ। সরল রেখার ওপর কোণ, তাই এর নাম হচ্ছে সরল কোণ। সরল রেখার ওপর কোণ, তাই এর নাম হচ্ছে সরল কোণ। তাহলে এই দুটো মিশিয়ে কি হলো, এই দুটো মিশিয়ে কি হলো, এক সরল কোণ। একটা সরল রেখার উপর কোণ, তাই এর নাম হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ। আর এক সরল কোণ সবসময় কি হয়, এক সরল কোণ সবসময় হয় 180 ডিগ্রি। এক সরল কোণ সবসময় হয় 180 ডিগ্রি। এইবার দেখো, এক সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে 180কে আবার আমি ভেঙে 2 গুণ 90 ডিগ্রি লিখতে পারি, 2 গুণ 90 ডিগ্রি লিখতে পারি। এইবার 90 ডিগ্রি মানেই হচ্ছে, 90 ডিগ্রি মানেই হচ্ছে সমকোণ, ঠিক আছে, 90 ডিগ্রি মানেই হচ্ছে সমকোণ। তাহলে এই যে 2 2 এর মতো রাখবো, তার সাথে ছিল 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির নাম কি বলেছি, 90 ডিগ্রির নাম কি বলেছি, সমকোণ। তাহলে 2কে আমি 2 এর মতো রেখে দিলাম, 90 ডিগ্রির পরিবর্তে লিখলাম সমকোণ। তাহলে উত্তর কি হলো, 2 সমকোণ। উত্তর কি হলো, 2 সমকোণ। তাহলে আমাকে যে প্রশ্নটা দিয়েছিল, একটি সরল রেখার ওপর অপর একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি, কি পেলাম উত্তর আমরা, 2 সমকোণ। ঠিক আছে, 2 সমকোণ। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এই যে 1729, এই সংখ্যাটার একটা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব, একবার বিশিষ্ট গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন অসুস্থ হয়েছিলেন, তখন তাকে দেখতে তার বন্ধু হার্ডি গেছিলেন। তো হার্ডি তার বন্ধু অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেছে। তো রামানুজন তখন তাকে বলেছিলেন যে আমরা তো গণিতজ্ঞ, তুমি আমাকে দেখতে এসছো, খুব ভালো কথা, ঠিক আছে, তোমার একটা মেমোরি টেস্ট নেওয়া যায়। তুমি যে গাড়িতে করে এসছো সেই গাড়ির নাম্বারটা কত, নাম্বার প্লেটে তোমরা দেখেছো নিশ্চয়ই, গাড়ির উপর নাম্বার প্লেটে সবসময় নাম্বার থাকে, তো সেই গাড়ির নাম্বারটা কত। তখন হার্ডি তাকে বলেছিলেন যে এটা তো খুব সহজ প্রশ্ন, এটা তো আমার মনে আছে, আমি একবার দেখেছি, গাড়ির নাম্বারটি হলো 1729, এমনি নর্মাল একটা সংখ্যা। 1729 নর্মাল একটা সংখ্যা, সাধারণ একটা সংখ্যা। কিন্তু রামানুজন তখন তাকে বলেছিলেন যে এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা এমন সব থেকে ছোট সংখ্যা যাকে আমরা দুটি ঘনের সমষ্টি রূপে, ঘন মানে যার মাথায় কিউব আছে, ঘন মানে যার মাথায় কিউব আছে, দুটি ঘনের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। এমনকি শুধু একভাবে না,
তাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, দুই ভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো কিরকম ব্যাপারটা, একের কিউব, কিউব মানে হচ্ছে ঘন, এইমাত্র বললাম। তাহলে একের কিউব, কিউব মানে হচ্ছে 3 বার গুণ আকারে লেখা, 1 গুণ 1 গুণ 1। তাহলে 1কে তুমি যতবার খুশি গুণ করো, 1 অক্ষে 1, উত্তর একই হবে। আর মনে করো 12র কিউব, তার মানে 12কে আমি 3 বার গুণ করব, 12 গুণ 12 গুণ 12, এটা করলে কত হয়? 1728। তাহলে 1-এর কিউব করে পেলাম 1, 12র কিউব করে পেলাম 1728। এইবার 1 আর 1728 যোগ করলে 1729 হয় না? তাহলে 1729কে কি লিখতে পারি আমরা? 1-এর কিউব যোগ 12র কিউব, 1-এর কিউব যোগ 12র কিউব। এছাড়াও আরো একভাবে একে প্রকাশ করা যায়, কিভাবে? যদি আমরা বলি 9-এর কিউব, তাহলে 9-এর কিউব করলে কি? 9 গুণ 9 গুণ 9, 9কে 3 বার গুণ, কিউব মানে 3 বার গুণ, তাহলে 9 গুণ 9 গুণ 9 729। আবার যদি আমি 10-এর কিউব করি, কিউব মানে হচ্ছে ঘন, 10 গুণ 10 গুণ 10, 10-এর কিউব করলে 1000। দেখো তো 1000 আর 729 যোগ করলে, 1000 আর 729 যোগ করলে 1729 হয় না? 1729 হয় তো? তাহলে 1729কে আমরা দুটো কিউব, যদি এখানে বলো 1-এরও কিউব 12-রও কিউব, তাহলে দুটো কিউবের যোগফল আকারে প্রকাশ করতে পেরেছি। অথবা যদি বলো 9-এরও কিউব 10-এরও কিউব, দুটো কিউবের যোগফল আকারে প্রকাশ করতে পেরেছি। এবার আমাদের পৃথিবীতে এরকম অনেক সংখ্যা আছে যাদেরকে আমরা এরকম দুটো কিউবের যোগফল আকারে প্রকাশ করতে পারি, কিন্তু 1729 এমন সব থেকে ছোট সংখ্যা, যাদেরকে আমরা এরকম দুই ভাবে, এই যে এটা হচ্ছে একরকম ভাবে, এটা হচ্ছে আরেক রকম ভাবে, এটা একরকম ভাবে, এটা আরেক রকম ভাবে, কিউবের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। এমন সব থেকে ছোট সংখ্যা যাকে আমরা এরকম দুইভাবে কিউবের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। ঠিক আছে, কিউবের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। এর জন্য এই যে 1729 সংখ্যাটা, তাই এই 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজান সংখ্যা বলা হয়। এছাড়াও এর আরো একটা নাম আছে, যদিও সেটা তোমাদের বইতে নেই বা তোমরা এটা না লিখলেও চলবে, হার্ডি রামানুজান সংখ্যা শুধু লিখলেই হবে। এছাড়াও এর যে নামটা আছে সেটা হচ্ছে ট্যাক্সি ক্যাব নাম। ঠিক আছে, এছাড়াও এর যে নামটা আছে সেটা হচ্ছে ট্যাক্সি ক্যাব নাম্বার, বা একে দ্য ম্যাজিক্যাল নাম্বারও বলা হয়, ঠিক আছে, ট্যাক্সি ক্যাব নাম্বার বা দ্য ম্যাজিক্যাল নাম্বারও বলা হয়। তবে তোমরা শুধু হার্ডি রামানুজান সংখ্যা বললেই হবে। তাহলে দ্বিতীয় শূন্যস্থান পূরণ, এটার উত্তর হচ্ছে হার্ডি রামানুজান সংখ্যা। এরপরে 3 নম্বর যে শূন্যস্থান পূরণ আছে, a + 1/a = 1 হলে a³ + 1 = ড্যাশ। দেখো এখানটা কি দেওয়া আছে প্রদত্ত, তোমাকে প্রদত্তটা কি দেওয়া আছে? a + 1/a = 1, তাই না? আমি কি করব, 1কে এ পাশে আনবো, 1/a কে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে 1-এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস যখন বাঁ দিকে আসবে হবে -1, আর 1/a যখন ডান দিকে যাবে তাহলে +1/a ডান দিকে গিয়ে -1/a, তাই তো? এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে a, এটা কোনাকুনি এদিকে গুণ হবে, এই এটা কোনাকুনি এদিকে a - 1 এর সাথে গুণ হবে,
তাহলে আসলো এদিকে কোনাকুনি a মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে গেল। তাহলে এখানে একা একা কে পড়ে আছে, এই যে এটা কিন্তু ওদিকে চলে গেছে কোনাকুনি, তাহলে মাইনাস ওয়ান পড়ে আছে তাই না, মাইনাস ওয়ান পড়ে আছে তাই না। এইবার তাহলে যদি তুমি গুণ করো, দেখো এ প্রথমে এ এর সাথে গুণ হবে, এ গুণ এ, তারপরে মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, দিলাম আমি মাইনাস ওয়ান, তারপর এ এর সাথে গুণ হবে ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো, ঠিক আছে, মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো। এবার দেখো এ ইন্টু এ, দুটো এ আছে তাই এ স্কোয়ার, মাইনাস ওয়ান ইন্টু এ, কোনো কিছুকে ওয়ান দিয়ে গুণ করলে সেটাই হয়, তিন অক্ষে তিনই হয়, চার অক্ষে চারই হয়, তাহলে এ ইন্টু ওয়ান করলে এই হবে। আর এই যে মাইনাস ওয়ানকে যদি তুমি বাদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস ওয়ান বাদিকে এসে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান বাদিকে এসে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই না, ইকুয়াল টু জিরো তাই না। এইবার দেখো একটা জিনিস, আমাদের এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, উৎপাদকে বিশ্লেষণে শিখেছি আমরা, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জেনেছি। এইবার আমার কাছে অঙ্কে যেটা দেওয়া আছে, যেটা জানতে চেয়েছে, কার কথা জানতে চেয়েছে, এ কিউব প্লাস ওয়ানের কথা, তাহলে এ কিউব প্লাস ওয়ানের কথা লিখলাম আমরা, এ কিউব প্লাস ওয়ানের কথা লিখলাম আমরা। এইবার ধরো একটু আগেই বললাম আমি যে মনে করো ওয়ানের কিউব, মানে কিউব মানে আমি ওয়ানকে তিনবার গুণ করব, এবার ওয়ানকে তুমি যতবার খুশি গুণ করো এক অক্ষে তো এটা একই হবে তাই না, মানে ওয়ানের কিউব বলতে কিন্তু একই হয়, ওয়ানের কিউব বলতে কিন্তু সেই ওয়ানই হয়, তাহলে এই যে ওয়ান তার কিউব বলতে কিন্তু ওয়ানই হবে, তাই ওয়ানকে আমি ওয়ান কিউব হিসাবে ভাবতেই পারি, এই যে ওয়ানকে আমি ওয়ান কিউব হিসাবে ভাবতেই পারি। এইবার তাহলে যদি তুমি মেলাও, দেখো তো এটা এ কিউব প্লাস বি কিউবের সাথে মিলছে না, এ কিউব প্লাস বি কিউবের সাথে মিলছে না, যেখানটায় বি বলতে কি আছে ওয়ান, যেখানটায় বি বলতে কি আছে ওয়ান, তাহলে সূত্র কি এ প্লাস বি, তাহলে এখানটায় কি হবে এ প্লাস ওয়ান, এই যে বি এর জায়গাটায় ওয়ান আছে কিন্তু, হ্যাঁ বি এর জায়গাটায় ওয়ান আছে কিন্তু, তাহলে এ প্লাস ওয়ান, তারপরে সূত্র কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখন কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি, বি বলতে ওয়ান আছে, এ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, বি বলতে আমার ওয়ান আছে, তাহলে এখানটা বি স্কোয়ার বলতে আমার ওয়ান স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এবার এ প্লাস ওয়ান যেমন ছিল থাকলো, এটা এ স্কোয়ার মাইনাস এইমাত্র বললাম এ ইন্টু ওয়ান মানে এই হবে, প্লাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে কি, ওয়ান স্কোয়ার মানে কি, ওয়ান স্কোয়ার মানে ওয়ানকে আমি দুইবার গুণ করব, এই যে দুইবার গুণ করলাম, তাহলে এক অক্ষে তো একই হয়, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হবে, তাহলে কি আসলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। দেখো তো এই মাত্র আমি পেয়েছিলাম, এই মাত্র আমি পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান মানে সমান সমান জিরো, সমান সমান জিরো। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এটার জায়গায় আমি কত বসাবো জিরো, আর কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে সেটা জিরোই হয়, সেটা জিরোই হয় কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে। তাহলে এই যে আমার কাছে যে শূন্যস্থান পূরণ দিয়েছে 3 নাম্বার, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হলে এ কিউব প্লাস ওয়ান সমান সমান উত্তর কি শূন্য, তাই না। এরপরে 4 নাম্বার যে অঙ্কটা বলেছে এম প্লাস এন ইকুয়াল টু 5 এবং এম এন ইকুয়াল টু যদি 6 হয় তবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউবের মান কত। তাহলে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম কিউব প্লাস এন কিউব এইটা আছে তাই না। এইবার আমি স্কোয়ার আর কিউবের সূত্র প্রয়োগ করছি, এই জায়গাটা ভালো করে মার্ক করবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সূত্র হচ্ছে এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস টু এম এন, এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস টু এম এন। কেন আমি এই সূত্রটা প্রয়োগ করলাম, এই যে দেখো এম প্লাস এন এর মান জানা আছে 5, এম এন এরও মান জানা আছে 6, তাহলে এইটা হচ্ছে এর সূত্র।
ইন্টু এই যে এম কিউব প্লাস এন কিউব, এর সূত্র হচ্ছে এম প্লাস এন তার হোল কিউব, এম প্লাস এন তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন, মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন। কেন আমি এই সূত্র প্রয়োগ করলাম? এই যে এম প্লাস এন এর মান 5, mn এর মান 6 আমার জানা আছে। তাহলে যদি এবার আমি মানগুলো বসাই, তাহলে কি আসছে দেখো তো, এম প্লাস এন এর মান কত প্রশ্নে দেওয়া আছে? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2mn, mn এর মান কত? 6, mn এর মান কত? 6। ঠিক আছে, তাহলে এই যে এম প্লাস এন স্কোয়ার মাইনাস 2mn, এই যে এম প্লাস এন বলতে 5 স্কোয়ার মাইনাস 2mn বলতে 6। ঠিক আছে, তারপরে দেখো এম প্লাস এন এর হোল কিউব, এম প্লাস এন বলতে 5, তাহলে হবে 5 কিউব মাইনাস 3mn বলতে 6 ইন্টু আবার এম প্লাস এন বলতে 5, আবার এম প্লাস এন বলতে 5, তাহলে এম প্লাস এন এর কিউব বলতে 5 কিউব মাইনাস 3mn বলতে 6, এম প্লাস এন বলতে 5। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার কাছে কি হচ্ছে, 5 স্কোয়ার মানে কি করব, 5 গুণ 5 দুইবার লিখবো তাই না, মাইনাস 2 গুণ 6, 6 দুগুণে 12 লিখবো, 6 দুগুণে 12 লিখবো। তারপর দেখো 5 কিউব মানে 5কে আমি 3 বার গুণ করব, 3 বার গুণ করব, মাইনাস এটা গুণ করলে দেখো 3 6 18, 5 18 90, 3 6 18, 5 18 90। ঠিক আছে, 5 18 90। এইবার দেখো এটা তাহলে 5 5 এখানটা 5 5 25 মাইনাস 12 যেমন ছিল থাকলো। এটা 5কে 3 বার গুণ করলে কত হয়? 5 5 25, আরেকটা 5 গুণ করলে 5 25 125 বিয়োগ 90। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে দেখো, 25 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 13। 25 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 13 ইন্টু 125 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 35। 125 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 35। তাহলে আমার পুরোটা মিলে লাইনটা কি আসলো? 13 গুণ 35 মানে 455। 13 গুণ 35 মানে 455। তাহলে এটাই কিন্তু আমার উত্তর। ঠিক আছে, 455 এটাই আমার কাছে জানতে চেয়েছিল, তাহলে এটাই আমার উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 5 নাম্বার, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে প্রশ্নটা আমাকে দিয়েছে একটা রাশিমালা, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ মানে অনেকগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা, গুণফল আকারে প্রকাশ করা, কতগুলো রাশি গুণফল আকারে প্রকাশ করা, সেটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা আমি যেটা করছি দেখো, এখানটায় এক্স কিউবকে এক্স কিউবের মতোই রেখে 9y কিউব, 9y কিউবকে আমি ভেঙে দিলাম y কিউব প্লাস 8y কিউব। ভেঙে দিতেই পারি আমি, y কিউব আর 8y কিউব দুটো মিলে তো 9y কিউবই হয়। y কিউবের সাথে 8y কিউব যুক্ত করে দিলে সেটা 9y কিউবই তো হবে। এটাও বাকি অংশটুকু যেমন ছিল মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি ওরকমই রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ব্র্যাকেট তুলি, একটা জিনিস দেখো, এক্স কিউব এ দেখো মাইনাস ওয়াই কিউব লিখলাম, মাইনাস ওয়াই কিউব, তারপরে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে না? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো, বাকি অংশটুকু যেমন ছিল থাকলো 8xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইবার আমি এটাকে একটু সাজিয়ে লিখব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই যে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই অংশটাকে আগে লিখে মাইনাস 8y কিউবকে পরে লিখলাম। ঠিক আছে, মাইনাস 8y কিউবকে পরে লিখলাম। ঠিক আছে, কেন লিখলাম এইভাবে? কারণ এর ফলে এই যে অংশটুকু আসলো,
এই যে অংশটুকু আসলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই, এই অংশটা এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের সূত্র, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের সূত্র। পরে যে অংশটা আছে 8y কিউব, 8 কে দেখো তো ভেঙে আমি 2 ইন্টু 2 লিখতে পারি না, 2 ইন্টু 2 লিখতে পারি না 8 কে ভেঙে। এই যে 2 দুগুণে 4, আবার 2 গুণ করলে 4 দুগুণে 8, সাথে ওয়াই কিউব যেমন ছিল থাকলো, সাথে ওয়াই কিউব যেমন ছিল সেরকমই থাকলো। তাহলে এইবার দেখো 3টে 2 চলে আসলো কিন্তু এই জায়গাটাতে, 3টে 2 মানে কি 2 এর কিউব। তাহলে লাইনটা কেমন হয়ে যাচ্ছে দেখো তো, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব যেমন ছিল থাকলো, তারপর 3টে 2 এখানে মাইনাস যেমন ছিল থাকলো, 3টে 2 মানে 2 এর কিউব সাথে ছিল ওয়াই এর কিউব, 2 এর কিউব সাথে ছিল ওয়াই এর কিউব, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এই যে অংশটা এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব যেমন ছিল থাকলো, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব যেমন ছিল থাকলো, ঠিক আছে। এইটা দেখো 2 এরও কিউব ওয়াই এরও কিউব, মানে একবারে কি বলবো আমি 2y এর হোল কিউব, ঠিক আছে। এটা কিন্তু কিউব, হ্যাঁ এটা কিন্তু কিউব। তাহলে এক্স মাইনাস ওয়াই এর কিউব মাইনাস 2 এরও কিউব ওয়াই এরও কিউব, তার মানে একবারে 2y এর হোল কিউব, একবারে 2y এর হোল কিউব। এইবার দেখ আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউব, তার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তাহলে এবার যে রাশিটা এসছে এটাকে তুমি এ মনে করো আর এটাকে তুমি বি মনে করো, তাহলে সূত্র কি তোমার এ মাইনাস বি, এ বলতে তোমার অঙ্কে কি আছে, এ বলতে তোমার অঙ্কে কি আছে, যা আছে সেটা বসালাম, মাইনাস এই যে মিডিলে মাইনাস, এই যে এখানটায় যেমন মাইনাস বসে মিডিলে মাইনাস, বি বি বলতে তোমার অঙ্কে যেটা আছে সেটা বসাও, ইন্টু কি সূত্র কি এ স্কোয়ার, এ বলতে তোমার অঙ্কে যেটা আছে সেটা স্কোয়ার লিখে দাও, তারপরে চিহ্ন প্লাস এ বি, এ বি, এ বলতে তোমার অঙ্কে যেটা আছে তার সাথে বি বলতে আবার তোমার অঙ্কে যেটা আছে, ঠিক আছে। তারপরে কি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি বলতে তোমার অঙ্কে যেটা আছে তার স্কোয়ার লিখে দাও, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এটা কি হচ্ছে এক্স মাইনাস, দেখো মাইনাস ওয়াই মাইনাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওয়াই এর সাথে 2y প্লাস করলে, ওয়াই এর সাথে 2y প্লাস করলে 3y, কিন্তু বড়টার আগে মাইনাস আছে, 2y এর আগে মাইনাস আছে, বড়টার আগের চিহ্নই তো বসে, তাহলে এই যে মাইনাস বসলো, বড়টার আগে মাইনাস ছিল বলে। বাকি যে অংশটা ছিল এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর সাথে 2y, তারপর 2y তার হোল স্কোয়ার, বাকি যে ব্র্যাকেটটা ছিল সেটা আমি এখানে করলাম কারণ একবারে করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 3y, এইবার আমি ব্র্যাকেটের কাজটা করব, হ্যাঁ এইবার আমি একটা একটা করে কাজ করব। দেখো প্রথমে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এক্স 2y এর সাথে গুণ হবে, তাই তো, এক্স 2y এর সাথে গুণ হবে মানে 2xy, আর সামনে আছে প্লাস চিহ্ন, সামনে আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস 2xy। তারপর দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই 2y এর সাথে গুণ হবে, ওয়াই 2y এর সাথে গুণ হবে, তাহলে ওয়াই 2y এর সাথে গুণ হলো, তারপরে
কি ছিল +2y এর স্কোয়ার, +2y এর স্কোয়ার মানে 2y এর সাথে 2y এর গুণ, স্কোয়ার মানে কি দুইবার গুণ, এই যে দুইবার গুণ লিখেছি আমি, দুইবার গুণ লিখেছি আমি, ঠিক আছে। এইবার দেখো তাহলে -2xy + 2xy কেটে যাচ্ছে, -2xy + 2xy কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হচ্ছে x স্কোয়ার যেমন ছিল থাকলো প্লাস y স্কোয়ার যেমন ছিল থাকলো মাইনাস, এই যে মাইনাস দুটো y আছে তাহলে 2, দুটো y মানে y স্কোয়ার 2y স্কোয়ার প্লাস এখানটায় দেখো 2 আর 2 দুটো যদি গুণ করো 2 দুগুণে 4, আর y এর সাথে যদি y গুণ করো দুটো y এ y স্কোয়ার, দুটো y এ y স্কোয়ার। এইবার আমি এটাকে একটু সাজিয়ে লিখবো, এইবার আমি এটাকে একটু সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, প্লাসটাকে আগে, 4y স্কোয়ারকে আগে, মাইনাসটাকে পরে, -2y স্কোয়ারকে পরে, তাতে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে এটা দেখো এক্স স্কোয়ার প্লাস, এই যে দেখো এই জায়গাটা y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মানে কি 5y স্কোয়ার, তাই না? 4 এর সাথে 1 যোগ করলে কি হয় 5, -2y স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আবার দেখো x - 3y ইন্টু, এই যে দেখো এখানে এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, হ্যাঁ 5y স্কোয়ার, 5টা y স্কোয়ার থেকে -2y স্কোয়ার, দুটো y স্কোয়ার চলে গেল, 5টা y স্কোয়ার থেকে দুটো y স্কোয়ার চলে গেল, তার মানে 3টে y স্কোয়ার পড়ে রইলো। আর বড়টার আগে কোন চিহ্ন আছে প্লাস, আর বড়টার আগের চিহ্নই তো বসে আমাদের, বড়টার আগের চিহ্নই তো বসে আমাদের। তাহলে এই যে জিনিসটা আসলো x - y, তার সাথে গুণ আকারে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, x - 3y তার সাথে গুণ আকারে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এই যে গুণ আকারে আমরা একে প্রকাশ করলাম, এই গুণ আকারে প্রকাশ করাকেই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। এটা তোমাদের প্রথম যে 5টা প্রশ্ন ছিল তার উত্তর আমি করে দেখালাম। পরবর্তী অংশে তোমাদের যে বাকি প্রশ্নগুলো আছে পরে, সেই বাকি প্রশ্নগুলো উত্তর আমি করে দেবো, ঠিক আছে। তার জন্য তোমরা এই চ্যানেলে যুক্ত থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।